আমাকে আপনারা হত্যা করতে পারবেন, এছাড়া তো আর কিছু করতে পারবেন না। এছাড়া তো আপনাদের আর কোনো বিকল্প আপনাদের কাছে নাই। কাজেই আমি অত্যন্ত করজোরে বিনীতভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, প্লিজ দয়া করে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে মানুষের সকল জল্পনা কল্পনা অবসান করার জন্য অনত বিলম্বে ম্যাডামের একটি 15 সেকেন্ডের যে উনার নিতর দেহটা বাংলাদেশে এখনো এভারগ্রিন হাসপাতালে আইসিইউতে আছে, কিন্তু ওটার ভিতরে কোনো আত্মা নাই, একটা ভিডিও করে ক্লিপটা প্রচার করেন, তাহলে আপনাদের আমাদের সবার জন্য সুখ হবে, শান্তি হবে, স্বস্তি হবে। আর আমরা এমন একটা পর্যায়ে আসছি যে আমরা সত্য কথা বলতে গেলে আমাদের উপরে খড়গ নেমে আসে। আজকে বেচারা পান্না আমার সঙ্গে আলোচনা করতে গিয়ে বিপদে পড়েছে। আজকে পুনিও একই অবস্থা, তার উপরে ভীষণ প্রচন্ড বড় চাপটা হলো যে আমাকে যেন কথা বলাতে না হয়। যদি আমরা কথাই বলতে না পারি, তাহলে আপনি এত ঘটা করে বলছেন কেন যে বাংলাদেশে কারো কথা বলা নিষেধ নাই? ডক্টর ইউনূস সাহেব তো তার প্রথম বক্তৃতায় বলেছেন আপনারা মন খুলে কথা বলবেন, আপনাদের মনের যা আছে জানাবেন, এটাতে আমি উপকৃত হব। বিপরীতে কি হতে পারে সেইগুলো আলোচনা করলে আমাদেরকে সে আলোচনাগুলোকে ধরে ওই যে কি বয়াতির মতো কি কথা বলছে, একটা কথাকে ধরে ওনাকে লটকানোর চেষ্টা করতেছে। এই তো আমরা টিপিক্যাল পরশ্রীকাতর বাঙালি, এই তো আমরা অল্প শিক্ষায় আমরা বলেন আমরা অনেক বড় বড় কথা বলে ফেলি। আমরা বলেন অনেক জিনিস আছে যেটা জনগণের কাছে আমরা জানতে দেই না, জনগণের সামনে সত্য প্রকাশ করতে দেই না, জনগণকে মনে করে বোকা এবং এরা কোনো কিছুই বুঝে না, বোঝার ক্ষমতা নাই। আচ্ছা, সারা বাংলাদেশে দেখেন আপনারা কি খবর দিচ্ছেন। একদিকে সারা বাংলাদেশের সরকার, একদিকে বড় রাজনৈতিক দলগুলো কি বলছে, আর আমি একজন ক্ষুদ্র ব্যক্তি কি বলছি। আমার বক্তব্যগুলো পুরো সরকারের বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আমার বক্তব্যগুলো রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, বড় বড় নেতাদের বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে আমার চ্যালেঞ্জটা জনগণ গ্রহণ করছে। জনগণ আমার পক্ষে, জনগণ আমার কথা শুনতে চায়, আমার কথা জানতে, কারণ জনগণের মধ্যে একটা আস্থা আছে, বিশ্বাস আছে, আমি যে কোনো মূল্যে সত্য প্রকাশ করবই ইনশাল্লাহ। কাজে আজকে এই নাটকগুলো করার দরকার তো নাই। আপনি কালকে বলছেন, পরশুদিন বলছেন মধ্যরাত থেকে সকালের মধ্যে উনি এয়ারপোর্টে চলে যাবেন, রাত্রেই চলে আসতেছে কাতার এয়ারক্রাফট, আপনারা চলে যাবেন। তারপরে বললেন যে তারপরে বললেন জুবাইদুর রহমান আসতেছে সকালবেলা 9টার মধ্যে আসতেছেন, এবং আপনি 9টার মধ্যে উনি আসতেছেন না, এটা তো আপনার জানা উচিত। যেহেতু বিমান কটার সময় ছাড়লে কতক্ষণ আসতে পারে, এটা তো রকেট সায়েন্স না, এটা তো বিমানের শিডিউলিং মধ্যে লেখা থাকে যে 11টার সময় স্টার্ট করছে 8টার সময় পৌঁছবে। এর হেরফের তো হয় না। এখানে তো আকাশে ট্রাফিক জ্যাম হয় না, এয়ার জ্যাম হয় না, যে একটা প্লেন নামতে পারতেছে না, একটা প্লেন বাংলাদেশে ঢাকা শহরের জন্য, তাহলেও বুঝতাম যে ঠিক আছে। আর এখন আবহাওয়া তো খারাপ না, তারপরে ঠিক আছে 10টা বাজুক 11টা বাজুক, সেটা বড় কথা নয়। বড় কথা আপনারা সত্য কথাটা বলতে পারছেন না কেন? আপনি সত্য জিনিসটাকে মানে জানাতে চাচ্ছেন না কেন? দেখেন, সত্যটা খুব অল্পতে প্রকাশ করা যায়, খুব অল্পতেই একটা 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটা ক্লিপ দিয়ে সারা জনগণকে জানিয়ে দেওয়া যায় দেশমাতা স্বাস্থ্যের বর্তমান কি অবস্থা। ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানের একটি ক্লিপ নিয়ে, ক্যামেরাম্যানের একটি ছবি উঠায়ে একটা 30 সেকেন্ডের ভিডিও করে যদি আপনি সারা দেশের মানুষের মিডিয়াকে দিয়ে দেন, তাহলে কিন্তু সকল জল্পনা কল্পনা গুজব এক মুহূর্তে দূর হয়ে যায়। দরকার শুধু আপনার পার্সোনাল ক্যামেরাম্যানও আছে, সে পার্সোনাল ক্যামেরাম্যান তো তার ভিতরে গিয়ে একটা ছবি তুলতে পারে, যেটা আমরা বলেছিলাম ডক্টর ইউনূস সাহেবের পার্সোনাল ক্যামেরাম্যান আছে, সেটা সবখানে যায়, যেখানে যায় সেই ক্যামেরাম্যান অ্যালাউড। তো উনি যখন দেশমাতা খালেদা দেখতে গেলেন, তখন উনি যখন পাশে গিয়ে দাঁড়ালেন, সেই পাশে দাঁড়ানোর একটা ছবি কেন আমরা দেখতে পেলাম না?
একটা ছোট্ট ক্লিপ কেন দেখতে পারলাম না? একটা 15 সেকেন্ডের একটা ভিডিও কেন আমরা দেখতে পারলাম না? সে 15 সেকেন্ডের ভিডিও দেখলেও তো মানুষের অনেক প্রশ্নের জবাব এসে যেত, মানুষ স্বস্তিতে পাইতো, মানুষ টেনশনে থাকতো না, এই হাইপার টেনশন ঢুকতো না, এই সারা লোকগুলা গিয়া হাসপাতালে পড়ে থাকতো না, বসে থাকতো না। দেখেন তো কত হাজার হাজার লোক প্রতিদিন, সারা রাত, একটা রাতের বেলা খালি থাকে না, সারা রাত ওখানে লোকজন বসে আছে, শুয়ে আছে, বলেন, পাশে কাগজ পুরাইয়া আগুন পোড়াচ্ছে শীত থেকে বাঁচার জন্য। তো এটা কেন হচ্ছে তাদের মধ্যে টেনশন আছে, তাদের মধ্যে একটা আবেগ আছে, তাদের মধ্যে একটা উৎকণ্ঠা আছে। সে আবেগ উৎকণ্ঠা দূর করা কি আপনার সরকারের দায়িত্ব না? এটা কি আমার রাজনৈতিক দলের বড় বড় নেতাদের দায়িত্ব না? এটা কি ওনার পরিবারের যারা শীর্ষে আছে তাদের দায়িত্ব না? তাহলে এই কাজটা যদি আপনারা করেন, আর তো কিছু বলার দরকার নাই, কারো কথাই তো বলার নাই। আপনি প্রতি 6 ঘন্টা পর পর একটা 15 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ করে ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানকে দিয়ে ছেড়ে দেন। দেখেন বাংলাদেশের মানুষ কিভাবে এটাকে গ্রহণ করে এবং মানুষ কত দোয়া করবে। দেখেন মানুষ তখন কনফিউজড হয়ে যাচ্ছে, কিসের জন্য দোয়া করব? আমাদের দোয়া যদি কবুল না হয়, মানুষ তো দোয়ারও একটা নিশ্চয়তা চায় যে দোয়া করলাম অথচ কোনো কাজে লাগলো না, তাইলে তখন মানুষ তো আদারওয়াইজ আপনি বাঁচার জন্য দোয়া করেন নাই, হয়তো অন্য কিছুর জন্য দোয়া করেছেন। এটাও তো হতে পারে, মানুষের মধ্যে কল্পনা আসতে পারে। আমি সম্ভাবনার কথা বলছি, আমি বিকল্প চিন্তার কথা বলছি। চিন্তা কোনো সময় এক হয় না, চিন্তার বিকল্প চিন্তা থাকে। মানুষ সবাই একমুখী দেখে না, সবাই একমুখী চলে না, সবার সামনে মানে সামনে না, কারো পিছন কারো সামনে। কাজে এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, এটা আমাদের রিয়েলাইজ করতে হবে অন্তঃস্থল থেকে। কাজে আপনারা এই যে গুজব ছড়ানোর ব্যবস্থা করছেন, এই বিমান ত্রুটি দেখা দিয়েছে, উনি আসলে আজকে চলে যাবেন, কালকে পর্যন্ত বলেছেন যে জুবাইদুর রহমান আসবেন, 1 ঘন্টা বাসায় রেস্ট করবেন, তারপরে উনি আসবেন, উনি এসে দেখে তারপরে এয়ারপোর্টে নিয়ে যাবেন এবং ওনারা চলে যাবেন। বলেন, সাধারণ ছেলেরা আমাদের কথা বলে, যারা আমাদের আশেপাশে বসে আছে, সাধারণ ছেলেরা বলে, স্যার এটা কি করলো, স্যার এই টেলিভিশন এটা কি বললো, আর বাস্তব দেখেন স্যার কি হইতেছে। এই যে মানুষকে আপনি কিভাবে শান্ত করবেন যদি এরকম ভুল বিভ্রান্তিকর তথ্য দেন? আর অন্যরা যদি কোনো সম্ভাবনার কথা বলে, বিকল্পের কথা বলে, তখন আপনারা তার উপরে হামলা করে উঠেন, তাদের উপরে অ্যাকশন নেওয়ার হুমকি দেন। আজকে বেচারা পান্না কথা বলতে সাহস পাচ্ছে না, আজকে বেচারা পুনিয়া আপনাদের সামনে আসতে সাহস পাচ্ছে না। কেন? এটা তো রুটি রোজগারের প্রশ্ন। এখানটা যদি বন্ধ করে দেন, তাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার তো রুটি রোজগারের ব্যাপার না, আমার আমানত, আল্লাহ যে আমানত আমার কাছে রেখেছে, সে আমানতটাকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ জনগণের সামনে সত্য প্রকাশ করা। আমি তো সেই আমানতটাকে আল্লাহর কাছে আমি ফিরিয়ে দিচ্ছি। আল্লাহ বলেছেন কোরআন শরীফে, তোমার কাছে যে আমানতগুলো রাখা হয়েছে তার মধ্যে একটি আমানত হলো সত্য কথা বলবা, জনগণকে সত্য জিনিস জানাবা। আমার বক্তব্য যদি ভুল থাকে আমাকে বলেন, আমি শুধরে নিব। কোরআন শরীফে যদি কোথাও না থাকে আমাকে বলেন, আর যদি আমাকে বলেন খুঁজে বের করে দিতে। আমি জানি, কিন্তু আরবি যেহেতু আমি কোনোদিন প্রাধিকার দিইনি, আরবি আমার পক্ষে পড়া মুখস্থ করা সম্ভব হয় নাই, ফলে আমি পড়ে দেখতে বলতে পারবো, কিন্তু মুখস্থ বলতে পারবো, অনর্গল বলতে পারবো না। কারণ যেহেতু আল্লাহ আমাকে কোরআনে হাফেজ হওয়ার মতো তৌফিক দান করেন নাই, আল্লাহ আমাকে কোরআনে হাফিজ হওয়ার মতো আল্লাহ আমাকে সেই সুযোগ আমাকে দেন নাই। এটা হয়তো আল্লাহর ইচ্ছা, কেন দেন নাই আমি জানি না, কিন্তু আমার কোরআনে হাফিজ হওয়ার যোগ্যতা আমার নাই। কাজে আমি কোরআন শরীফের থেকে যখন যেটা খুশি আমি বলে ফেলতে পারবো না, আমি কোট করতে পারবো না। তবে আল্লাহর রহমতে আল্লাহ এইটুকু হিকমত আমাকে দিয়েছে, এইটুকু শিক্ষা আল্লাহ আমাকে দিয়েছে যে কোরআন শরীফের কোথায় কি লেখা আছে না লেখা আছে, এটা আমি 10, 15, 20 মিনিটের মধ্যে খুঁজে, কোরআন শরীফতে খুঁজে আমি বের করে দিতে পারবো। তবে সেটা আরবি কোরআন শরীফতে নয়, সেটা আমাকে বের করতে হবে বাংলা কোরআন শরীফ থেকে। তারপরে আরবি কোরআন শরীফের সঙ্গে আমি কম্পেয়ার করে দেখবো যে এখন দেখি আরবিতে কি লেখা আছে। এখন জানেন, এখন বাংলা হরফেও আরবি লেখা হয়, কাজে বাংলা হরফেও কোরআন শরীফ পড়া যায়, কিন্তু অর্থ বোঝা যায় না। কিন্তু বাংলা অর্থটা মিলায় পড়লে তখন আর কোনো সমস্যা হয় না। কাজেই আমি মনে করি যে এই দেশমাতা খালেদা জিয়ার এই গুজবের সকল
জবনিপাত হয়ে যাবে, সকল গুজব সম্ভাবনা সবকিছু দূর হয়ে যাবে যদি ওনারা দেশমাতা খালেদা জিয়ার একটা 15 সেকেন্ডের ক্লিপ, 15 সেকেন্ডের একটা ভিডিও জাতির সামনে প্রকাশ করেন। এবং সেটা যদি প্রতি 12 ঘন্টা করেন, 6 ঘন্টা করতে না চান, 12 ঘন্টা পর পর করেন, মানুষ টেনশন মুক্ত হবে। সন্ধ্যা 6টার সময় দিয়ে দেন, মানুষ রাত্রে নিশ্চিন্তে ঘুমাবে। আবার সকাল 6টার সময় ঘুমিয়ে তুইটে প্রথম শুনবে আপনারা কি বলেছেন। আপনার লাস্ট ক্লিপ আবার ভোর 6টার সময় তুলে আবার আপনি দিয়ে দেন, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই সকল গুজব, সকল কিছু সম্ভাবনা, এই যে আমরা এই সমস্ত কথা বলি, আমরা এই কথা বলার সুযোগ পাবো না। আমাদের মুখ আপনা আপনি বন্ধ হয়ে যাবে, আমাদের বক্তব্য আপনা আপনি অসার হয়ে যাবে, আমাদের কথাগুলো মানুষ তখন আসারের গল্প মনে করবে, আমাদের কোনো গুরুত্ব থাকবে না, আমাদের কথা কেউ শুনবে না আমাদের কথা, যদি আপনি সেই ভিডিও ক্লিপ গুলো 12 ঘন্টা পর পর প্রচার করেন। আর 6 ঘন্টা পর পর করতে পারলে তো আরো ভালো। তারপর আমি বলবো আপাতত 12 ঘন্টা পর পর করেন। যেহেতু আপনি বিমান দিলে করতে পেরেছেন, যেহেতু আপনি ওনাকে হাসপাতালে লন্ডনের চিকিৎসার জন্য 48 ঘন্টা দেরি করাতে পেরেছেন, তার মানে উনি সুস্থ আছেন, তার মানে ওনার ঝুঁকি নাই। তা সেই ছবিটা এই কথাটা এইটুকুই ভিডিও করে দেখায় দেন না কেন? তাতে সমস্যাটা কোথায়? আপনারা তো ইতিমধ্যে 48 ঘন্টা পিছিয়ে দিয়েছেন। শুক্রবার গেল, শনিবার গেল, 72 ঘন্টা পিছিয়ে দিয়েছেন। আপনারা এখন বলছেন রবিবার দিন যাবে। তার মানে এখন পর্যন্ত শিডিউল তৈরি হয় নাই কখন যাবে, এখন পর্যন্ত কাতারে বিমান কখন এসে পৌঁছবে, আরো কত ঘন্টা লাগবে রিপেয়ার হইতে, এটাও তো আমরা জানি না। আর আদৌ সেই বিমান আসবে কিনা তাও তো আমরা বুঝতে পারতেছি না। এতগুলা সম্ভাবনা আমাদেরকে দিয়ে কেন বলাচ্ছেন? এতগুলা সম্ভাবনা আমাদের দ্বারা কেন আপনারা চ্যালেঞ্জ তৈরি করাচ্ছেন? আমরা তো আপনার বিপক্ষ শক্তি নই, আমার তো কোনো বিপক্ষ কোনো স্বার্থ নাই, আমি এতে তো কোনো ব্যক্তিগত লাভবান হচ্ছি না। আমি তো টেলিভিশন কমার্শিয়াল প্রোগ্রাম করি না, আমি পুনিয়ার সঙ্গে পান্নার সঙ্গে কথা বলি, আমি তো ভাড়া নিয়ে কথা বলি না, তাদের কাছ থেকে কোনো কথার টাকা নিয়ে তো কথা বলি না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি যে তারা আমাকে সত্য প্রকাশ করার সুযোগ দিয়েছে। বেচারারা বিপদে পড়ে, আমি যা বলি দয়া করে ওদের উপর চাপাবেন না, তার সকল দায় দায়িত্ব আমার। আমি যত কথা বলি, যেই কথা বলি, সে কথা আপনাদের ভালো লাগুক আর না লাগুক, আমি সত্য প্রকাশ করি, সত্য বলি। আপনাদের ভালো না লাগলে তার জন্য দায়ী করবেন আমাকে, আপনাদের কোনো অভিযোগ থাকলে দায়ী করবেন আমরা। এই বেচারারা পেটের ধান্দায় তারা সংসার নিয়ে বেঁচে থাকার জন্য একটা টিভি টক শো করে, একটা ফেসবুকিং করে, কমার্শিয়াল ফেসবুকিং তারা করে। তারা তো আমাদের মতো অ্যামেটার ফেসবুকিং করে না। সেখানে আপনি হাত দিবেন, তাদের পেটে হাত দিবেন, আর আপনারা বড় বড় পদে থাকবেন, বড় বড় আসনে থাকবেন, এবং আপনারা অসত্যকে ধরন করে আপনারা আপনাদের রুটি রোজগার চালাবেন। আল্লাহর কাছে কোনটা গ্রহণযোগ্য হবে? আমি আজকে আপনাদের কাছে বলবো, পুনিয়াদেরকে মুক্ত করে দেন, পান্নাদেরকে মুক্ত করে দেন, তাদেরকে কথা বলতে দেন, তাদের উপরে ভয় ভীতিটা দূর করেন। তাদেরকে আপনারা এখন ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। আমি ঠিক আছে, আমাকে বন্ধ করবেন, এখানে বন্ধ করলেন, আরেকখানে কথা বলতে পারবো, আরেকখানে কথা বলতে না বলে আরেকখানে কথা বলবো। কত জায়গায় বন্ধ করবেন? আমাকে তো আপনি বন্ধ করতে পারবেন না, আমাকে আপনারা হত্যা করতে পারবেন, এছাড়া তো আর কিছু করতে পারবেন না। এছাড়া তো আপনাদের আর কোনো বিকল্প আপনাদের কাছে নাই। কাজেই আমি অত্যন্ত করজোরে বিনীতভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, প্লিজ দয়া করে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে মানুষের সকল জল্পনা কল্পনা অবসান করার জন্য অনত বিলম্বে ম্যাডামের একটি 15 সেকেন্ডের হাসপাতালে উনি শুয়ে আছেন, ওইটা একটা ভিডিও করে ক্লিপটা প্রচার করেন। তাহলে আপনাদের আমাদের সবার জন্য সুখ হবে, শান্তি হবে, স্বস্তি হবে। এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আরো কিছু বিষয় আমাদের সামনে এখন চলে আসছে, যেগুলো নিয়ে আমি মনে করি আমাদের কথা বলা দরকার। যেমন আজকে দেখলাম একটা ফায়ার ফাইটিং প্র্যাকটিসে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন উনি নাকি আইন করেছেন জনগণকে সেবা দেওয়ার জন্য। আমি প্রথম শুনলাম যে আইন করে জনগণকে সেবা দেওয়া হয়, জনগণকে সেবা দিতে আইন লাগে। আমরা একদিন জানতাম আইন সমাজকে শৃঙ্খলিত করার জন্য, সমাজকে বিশৃঙ্খলা দূর করার জন্য, সমাজের অপরাধীদেরকে শায়েস্তা করার জন্য, বা সরকার যে সমস্ত কাজ করা উচিত না সেইগুলোকে অনুচিত ঘোষণা করার জন্য আইন করা হয়।
এবং আইন অমান্য করলে শাস্তির বিধান আছে। কিন্তু এখন দেখলাম আইন নাকি সেবা, তার মানে আইন অমান্য করলে সেটা সেবা হবে, তাই না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়? হয়তো আপনি অসন্তুষ্ট হবেন, আপনি আমাদের লেফটেন্যান্ট জেনারেল, বলেন না। আনফর্চুনেটলি যেহেতু আমি আপনার চেয়ে 4 বছরের সিনিয়র ছিলাম, হয়তো আমি লেফটেন্যান্ট জেনারেল হতে পারি নাই, কিন্তু লেফটেন্যান্ট তো ছিলাম, বাকিটা পার করতে পারি নাই। তা আমি বিনয়ের সঙ্গে বলবো, জেনারেল সাহেব এমন ভাবে কথা বলেন না। আইন কখনো সেবা হয় না, আইন হলো নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ কখনো সেবা হয় না। আইন হলো সীমারেখা, যে সীমারেখা অতিক্রম করলে কারো না কারো শাস্তি হবে, সবারই শাস্তি হবে। যে আইনের সীমারেখা অতিক্রম করবে, আইন মানে সীমারেখা, এই সীমারেখা যে অতিক্রম করবে তাকে শাস্তি ভোগ করতে হবে। এটার নামে আইনের শাসন। আইনের শাসন মানে এই না যে যার খুশি যা খুশি তা করবে, এটা বুঝতে হবে জনাব স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। আপনাকে একটা চৌবাচ্চা, একটা স্কোয়ার বানাতে হবে, যে স্কোয়ারের বাইরে আপনারা কেউ যেতে পারবেন না। এই রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে এই স্কোয়ার, এই বর্গের মধ্যে আপনারা থাকবেন, এইটার নাম হলো আইন। এর বর্গের বাইরে যারা যাবে তারাই বেআইনি কাজ করবে, তাদেরকে সেবা দেওয়া যাবে না, তাদেরকে শাস্তি দিতে হবে। কাজে আপনি নতুন করে আইনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন না, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন না। এটা খুবই মানে এই যে জিনিসগুলো আমাদের বলতে গেলে আমরা আমাদের দেখবেন, এই হলো আমাদের অবস্থা। মানে এগুলো বলতে গেলে আপনারা আমাদেরকে বলবেন যে আমরা দেশে গুজব ছড়াই, আমরা দেশে মিথ্যা কথা বলি। কিন্তু এতগুলা কথা যে আমি বললাম, বলেন কোনটা মিথ্যা বলছি, কোনটা গুজব? আমি তো রেফারেন্স দিয়ে বললাম, প্রতিটা কথা রেফারেন্স দিয়ে বললাম। রেফারেন্স গুলো অস্বীকার করেন, রেফারেন্স গুলো যদি ভুল হয় তো অবশ্যই আমি ভুল। আমি কারণ বাইর করার কারিগর। আমি নিজেকে আজকে এই বৃদ্ধ বয়সে এসে ক্লেম করতে চাই, দাবি করতে চাই আমি যে কোনো ব্যাপারের ভুল ধরার উস্তাদ এবং কারণ বাইর করার উস্তাদ। যে কোনো জিনিস আমার সামনে নিয়ে আসেন, আল্লাহর রহমতে আমি এটাতে কোথায় কোথায় ত্রুটি আছে আমি আপনাকে বলে দেব, ব্যক্তি হিসাবে হোক, মেশিনারিজ হোক, যেভাবে হোক। আমি এই যে রিমোট কন্ট্রোল, আমি কিন্তু রিমোট কন্ট্রোল চলে আসছে, এখন আমাকে বলা হচ্ছে আমি যেন স্টপ হয়ে যাই। তো এই যে রিমোট কন্ট্রোল, এই রিমোট কন্ট্রোল তো বাংলাদেশটা খেয়েছে। আপনি যা কিছু করবেন আলোচনার মাধ্যমে করেন না কেন, যে কোনো ডিসিশন নেন আলোচনার মাধ্যমে করেন না কেন? ইসি বলেন, পিসি বলেন, ওই বাংলাদেশ ব্যাংক বলেন, সরকার বলেন, আপনি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত দেন। আপনি ফাইলের মধ্যে যান কেন? আপনার খোলা মেলা আলোচনা করে সিদ্ধান্ত নেন, কোনো রুমার ছড়াবে না, কোনো গুজব ছড়াবে না, মানুষ কষ্ট পাবে না। মানুষ জানবে যে আমার সরকার করতে এনে দিবে, কিংবা সরকার বাপের বাড়ির থেকে এনে দিবে, দেশের আয় হলেই তো দিবে। কিন্তু মানুষকে জানান, সত্যিকার অর্থে জানেন। আজকে যাই হোক, বক্তব্য শেষে আমি আবারও অনুরোধ করে যাব, আবারও অনুরোধ রাখবো আমার বক্তব্য শেষ করার আগে দয়া করে দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করেন এবং প্রতি 12 ঘন্টা অন্তর একটা 15 সেকেন্ডের ক্লিপ, ভিডিও ক্লিপ আপনারা প্রকাশ করেন।